সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা হারিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, আপনাকে দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। যে আপনাকে এবং ডেইলি ক্যাম্পাস কর্তৃপক্ষকে এবং দর্শক শ্রোতা যারা আজকে আমাদের এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। আজিজি ভাই, আমি খুব বেশি পরিচয় পর্বে যেতে চাই না। শুরুতেই আপনার কাছে জানতে চাই যে আপনি মনে হয় নিশ্চয়ই শিক্ষা মন্ত্রণালয়ে গত 3 আগস্ট সভা হয়েছিল, সেই সভার রেজুলেশন আপনি পেয়েছেন এবং সেই রেজুলেশনে কি সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়েছে সে সম্পর্কে আপনি বিস্তারিত অকিবহাল আছেন। আসলে আপনার কাছে জানতে চাই, এই যে একটি বিষয় যেখানে আসলে গরিব বা হচ্ছে মেধাবীদের যে মূল্যায়নের একটা মাপকাঠি ছিল এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ, সেই সিদ্ধান্ত থেকে আসলে শিক্ষা মন্ত্রণালয় সরে গেছে, কি কারণে আসলে এমন সিদ্ধান্ত হতে পারে এবং এই বিষয়টিকে আপনি আসলে একজন শিক্ষক নেতা হিসেবে কিভাবে দেখছেন, সেই বিষয়ে জানতে চাই আপনার কাছে। জি, ধন্যবাদ। আমরা সবাই জানি 2001 সালের বিএনপি সরকার গঠন করার পর যে সিদ্ধান্তগুলো নিয়েছিল এবং সবচেয়ে ভালো যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, এর মধ্যে অন্যতম একটি ভালো সিদ্ধান্ত ছিল এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া। এনটিআরসি গঠন হওয়ার আগ পর্যন্ত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্টেক হোল্ডারের সকল পক্ষ থেকে বিভিন্ন রকমের আপত্তি ছিল। কারণ আমরা জানি ওই সময়ে যাদের শুধুমাত্র একটি সনদ থাকতো, কমিটিতে আত্মীয় স্বজন, তারপরে গভর্নিং বডির সভাপতি আত্মীয় স্বজন হওয়া, বিভিন্ন ভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে অধিকাংশ জায়গায় নিয়োগ হয়েছে। সেই জায়গা থেকে এই নিয়োগের ব্যাপারে অনেকের আপত্তি ছিল। আমরা যখন শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন শুরু করলাম 2017 সাল থেকে, আমাদেরকে এই কথাগুলো বারবার শুনতে হয়েছে যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া এটা গভর্নিং বডির মাধ্যমে হয়েছে, সঠিকভাবে এগুলোর যাচাই বাছাই হয় নাই, ক্ষেত্র বিশেষ টাকা পয়সা লেনদেনের মাধ্যমে হয়েছে, রাজনৈতিক সদিচ্ছায় অনেক ক্ষেত্রে হয়েছে। সুতরাং আপনারা যেটুকু পান এটাই আপনাদের জন্য যথেষ্ট, এর বাইরে আপনাদের চাওয়া এটা অযৌক্তিক। এই কথাগুলো আমাদেরকে অনেক জায়গা থেকে শুনতে হয়েছে। আমরা যখন এনটিআরসি এর মাধ্যমে, প্রথমে তো আপনি জানেন যে এনটিআরসি এর মাধ্যমে তখন শুধু আপনার নিবন্ধন সনদ দেওয়া হতো, একটা প্রত্যয়ন দেওয়া হতো, এবং ওই প্রত্যয়নের আলোকে গভর্নিং বডি তারা সার্কুলার জারি করতো এবং ওই সার্কুলার আলোকে গভর্নিং বডির নেতৃত্বে নিয়োগ কমিটি হয়ে তাদের মাধ্যমে মূলত শিক্ষক নিয়োগ হতো। আমি প্রথম নিবন্ধনে পরীক্ষা দিয়ে সনদ অর্জন করি এবং এমপিভুক্ত শিক্ষায় আমি যুক্ত হই। তো এনটিআরসি এর মাধ্যমে যখন থেকে সনদ দেওয়া শুরু হয়েছে, তখন থেকে তুলনামূলক মেধাবীরা এই শিক্ষকতা পেশা আসা শুরু করেছে। কিন্তু এর আগে নিয়োগগুলোর ব্যাপারে অনেক বিতর্ক আছে সকল স্টেক হোল্ডারদের পক্ষ থেকে। পরবর্তীতে আমরা দেখলাম আওয়ামী গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে, যেহেতু এই আপনার সিদ্ধান্তটি বা এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় ছিল, আওয়ামী সরকার এই উদ্যোগে তারা হাত দেয়নি, বরং তারা এটাকে রিফর্ম করে এনটিআরসি কে আরো শক্তিশালী করেছে এবং 2015 সাল থেকে সরাসরি আপনার নিয়োগ সুপারিশ তারা করেছে। এই ক্ষেত্রে আমরা যারা প্রতিষ্ঠান প্রধান, আমরা এটা নিজে এটা সাক্ষী, এলাকাবাসীও সাক্ষী, অভিভাবক যারা আছেন তারাও সাক্ষী, বলতে গেলে স্টেক হোল্ডার যারা আছেন সবাই এটা সাক্ষী যে এনটিআরসি এর মাধ্যমে 3টি লেভেল, 3টি আমি বলবো না, 4টি লেভেল উত্তীর্ণ হয়ে তাকে শিক্ষকতা পেশায় আসতে হয়। প্রথমে আপনার এমসিকিউ ফেস করতে হয়, ওখান থেকে একটা বড় অংশ ঝরে যায়, এরপরে রিটেন হয়, ওখান থেকে একটা বড় অংশ ঝরে যায়, এরপরে আপনার ভাইবার পরে আবার পুলিশ ভেরিফিকেশন, 4টি ধাপ পার হয়ে বিসিএস স্টাইলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ শুরু হলো। এবং আমি আমার প্রতিষ্ঠানে আসার পরে আমি প্রথমবারই 10 জন, এরপরে আরো 3-4 জন আমার এখানে এসেছে। আমি প্রায় 13-14 জনকে আমি নিয়োগ দিয়েছি। আমার গভর্নিং বডির সভাপতি, আমি
এবং গবানি বোর্ড অন্য কোনো সদস্য কেউ বলতে পারবে না যে এই নিয়োগের বিনিময়ে আমাদেরকে এক কাপ চা মানে খাওয়াইয়েছে অথবা আমরা এক কাপ চায়ের টাকা নিয়েছি তাদের কাছ থেকে। একেবারেই কোনো রকম আসলে নেই। আমি শেষ করছি, একেবারেই কোন রকমের টাকা পয়সা ছাড়া মেধাবীরা এখানে শিক্ষকতা পেশায় এসেছে। এবং আমি যেহেতু আগের যারা নিয়োগ পেয়েছেন তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, আর এনটিআরসি সনদের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদের সাথেও কাজ করার সুযোগ হয়েছে, আবার যারা সুপারিশ নিয়ে এসেছেন সরাসরি তাদের সাথেও কাজ করার সুযোগ হয়েছে। আমি সেই জায়গা থেকে বলতে পারি যারা সুপারিশ পেয়ে এসেছেন তারা তুলনামূলকভাবে মেধাবী এবং তারা তুলনামূলকভাবে প্রতিষ্ঠানে ভালো আপনার টিচিং দিচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং এটা কেউ অস্বীকার করবে না। তো আমরা তো এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল এই সরকারের হাতে গঠিত এনটিআরসি কে আরো আপডেট করা হবে, এখানে আইনগত যে জটিলতা গুলো আছে এগুলোকে রিফর্ম করে এনটিআরসি কে একটা বিসিএস এর আদলে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে এবং এর মাধ্যমে সবচেয়ে মেধাবীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পদায়নের সুযোগ করা হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে মালয়েশিয়ার একটি আপনার বাক্যকে উনি কোট করেছেন যে শিক্ষা হচ্ছে প্রথমে। আমাদের তো প্রত্যাশা সেই জায়গাটি ছিল, কিন্তু আমরা দেখলাম কি যে এখন মানে উল্টো পথে মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যাওয়া হচ্ছে। যেখানে আজকে 17 সাল থেকে আমরা আন্দোলন করে আমরা এমপিভুক্ত শিক্ষায় অনেকগুলো বৈষম্য আমরা দূর করেছি। আমাদের ইনক্রিমেন্ট এটা একটা চাকরিজীবীর জন্য কত বড় হচ্ছে আশীর্বাদ, এটা যারা চাকরি করেন তারা জানেন। আমাদের ইনক্রিমেন্ট ছিল না, আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় 12-14 বছর চাকরি করেছি ইনক্রিমেন্ট ছাড়া। আমরা 18 সালের আন্দোলনের মাধ্যমে ইনক্রিমেন্ট আমরা আদায় করেছি, আমরা বৈশাখী ভাতা আমরা অর্জন করেছি। এইবার আপনারা জানেন, আপনারা নিজেরা সাক্ষী, আমরা উৎসব ভাতা 22 দিনের আন্দোলন করে উৎসব ভাতা অর্জন করেছি। আমরা বাড়ি ভাড়া বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমপিভুক্ত শিক্ষকরা যারা আসলে কোনোদিন কল্পনা করতে পারে না যে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পাবে, এই অসম্ভবকে আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চাকরির ঝুঁকি নিয়ে প্রতিকূল বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে আমরা কিন্তু সরকারের কাছে আদায় করেছি। এবং ইতিমধ্যে 15% বাড়ি ভাড়া আমাদের স্কুল কলেজের শিক্ষকদের অলরেডি এই জুলাই মাসে যুক্ত হয়েছে। আমাদের মাদ্রাসার শিক্ষকদের হিসাবও এই বর্ধিত 15% বাড়ি ভাড়া সহ আগামীকালকে অথবা পরের দিন হয়তো আমাদের এটা বেতন আমাদের ছাড় করা হবে, জিও জারি করা হবে। তো এই বৈষম্যগুলো দূর করার কারণে এমপিভুক্ত শিক্ষার প্রতি একটা আকর্ষণ অলরেডি তৈরি হয়েছে মেধাবী শিক্ষার্থীদের। আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই শিক্ষাকে একটা আকর্ষণীয় পেশা হিসাবে করার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের প্রত্যাশা ছিল এই যে আকর্ষণ তৈরি হয়েছে এটাকে আরো আপডেট করবে সরকার, আরো আকর্ষণীয় করে, আরো লোভনীয় করবে এবং সবচেয়ে মেধাবী যারা আছে তাদেরকে শিক্ষকতা পেশায় নিয়ে আসবে। কিন্তু আমরা কি দেখলাম আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা যেটুকু শুনেছি ওনাকে বিভ্রান্ত করা হয়েছে, মিসগাইডেড করা হয়েছে, মিসগাইডেড করে মাননীয় শিক্ষামন্ত্রীর উপর প্রেসার ক্রিয়েট করা হয়েছে যাতে এই নিয়োগ আবার কমিটির হাতে ফিরিয়ে দেওয়া হয়। এবং এই নিয়োগ কমিটির হাতে ফিরিয়ে দিলে যে কাজটা হবে, এই যে মেধাবীদের আসার একটা আপনার প্রবণতা শুরু হয়েছিল এটা অ্যাবসলিউটলি বন্ধ হয়ে যাবে। কারণ মেধাবীরা টাকা পয়সা দিয়ে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে তারা এই শিক্ষকতা পেশায় তারা আসবে না, তারা হয়তো অন্য চাকরির জন্য ট্রাই করবে। তো এই মেধাবীদের আপনার এই শিক্ষকতা পেশায় আসার যে আপনার যে একটা ধারা শুরু হয়েছিল, প্রবণতা শুরু হয়েছিল, এই সিদ্ধান্ত এটা চরমভাবে এটাকে ব্যাহত করবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে পেছনের দিকে নিয়ে যাবে বলে আমরা অনেক বেশি এখন আতঙ্কিত এবং আমরা শঙ্কিত। সেই জায়গা থেকে আমরা এটার ব্যাপারে আমরা সোচ্চার হয়েছি। আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা জানার পরপরই আমরা আহ্বান জানিয়েছি এটা প্রত্যাহার করার জন্য। শিক্ষকরা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে লেখালেখি করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষক ছাত্র সংগঠন তারাও দেখেছি বিভিন্ন ভাবে তারা এটাকে বিবৃতি দিয়ে কর্মসূচি পালনের মাধ্যমে তারা বিরোধিতা শুরু করেছেন। তো আমরা আজকে এটুকু বলতে চাই, যদি আপনার এই সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থায় এই যে আপনার শেষ পের একটা মেরে দেওয়া হবে এবং এটাকে একেবারেই শিক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়া হবে। এই জায়গা থেকে আমাদের উদ্বেগের জায়গাটা এখানে আমাদের এবং আমাদের যে শঙ্কিত হওয়ার জায়গাটা এটা আমরা মনে করি এখানে যারা এই নিয়োগটিকে কমিটির হাতে নিতে চান তাদের উদ্দেশ্য ভালো না। আমরা তো সরকারের কাছে নিয়োগ তুলে দিতে চাই, আমরা সরকারি ব্যবস্থাপনায় নিয়োগ চাই, আমরা সরকারের তত্ত্বাবধানে নিয়োগ চাই। সুতরাং আমরা তো সরকারের
পক্ষে কাজ করছে, আর যারা এটাকে কমিটির হাতে নিয়ে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকা দুর্নীতি করতে চায়, তারা তাদের উদ্দেশ্য তো হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলা। আগামী দিনে এটা একটা বড় ইস্যু হয়ে উঠবে আগামী দিনের রাজনীতিতে, আমি মনে করি। এই জন্য যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ অধ্যক্ষ আজিজি। আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাই, আপনি শিক্ষামন্ত্রী ডক্টর মিলনের কথা বললেন যে তিনি আসলে তাকে চাপ দিয়ে এমন সিদ্ধান্ত নেয় বাধ্য করা হয়েছে। আমি যদি ভুল না হয়ে থাকি, শিক্ষামন্ত্রী ডক্টর মিলন 2005 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা ছিল তখন তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের। তার হাত ধরেই মূলত এনটিআরসি প্রতিষ্ঠা হয়েছিল। তিনি এনটিআরসি এর যাবতীয় বিষয় আসলে জানেন। তো আসলে যে ব্যক্তিটির মাধ্যমে এনটিআরসি প্রতিষ্ঠা হয়েছে, যে ব্যক্তি এনটিআরসি এর খুঁটিনাটি সবকিছুই জানেন, সেই ব্যক্তি আসলে কোন একটা পক্ষের চাপে বা কারো চাপে হচ্ছে এরকম সিদ্ধান্ত নেবেন, এটি আসলে অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না বা মানতে চাচ্ছেন না। আপনি যদি সবার রেজুলেশনটি পড়ে দেখে থাকেন, সেখানে আমি যেটি দেখেছি যে সবাই হচ্ছে কার্যবিবরণীতে আলোচনায় শুরুতে যেটি বলা হয়েছে যে শিক্ষামন্ত্রী ডক্টর মিলন তিনি আসলে বলেছেন যে এনটিআরসি যখন থেকে শিক্ষক নিয়োগের সুপারিশ করছে তখন থেকে আসলে নানা রকম জটিলতা সৃষ্টি হয়েছে। শিক্ষকদের দূর দূরান্তে চাকরি করতে হচ্ছে নিজ বাড়ি থেকে। এটি আসলে যৌক্তিক, তবে তিনি যে যুক্তি বা যে বিষয়টি দেখিয়ে যে তিনি বলছেন যে এটি আসলে আগের মতো কমিটির মাধ্যমে নিয়োগ দেবে, এটি আসলে অনেক শিক্ষক বিশ্বাস করতে চাচ্ছেন না। আপনার কাছে আসলে কি মনে হয়, আসলে কি শিক্ষামন্ত্রীকে চাপ প্রয়োগ করে এমন সিদ্ধান্ত নেওয়ানো সম্ভব অধ্যক্ষ আজিজি? দেখেন, এখানে শিক্ষামন্ত্রীকে চাপ তৈরি করা হয়েছে এজন্য আমরা মনে করছি, কারণ আপনার প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানের যে নিয়োগটি ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছিল আপনি জানেন। আমি একটু বলতে চাই পেছন থেকে, ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন ডক্টর ওহিদুদ্দিন মাহমুদ স্যার শিক্ষা উপদেষ্টা দায়িত্বে ছিলেন, আমরা তার সাথে 2 রকম মিটিং করেছি। একবার আমরা 40 মিনিট মিটিং করেছি, এরপরে 10 মিনিট আমরা মিটিং করেছি তার সাথে। আমরাই মূলত ওনাকে এনকারেজ করেছি এই নিয়োগটা সরকারের হাতে নেওয়ার জন্য। আমরা বলছি যে এন্ট্রি লেভেলের যে নিয়োগটা সরকারের হাতে নেওয়া হয়েছে, এর ফলে কিন্তু ভালো শিক্ষকরা এখন আসছে, মেধাবীরা আসছে। সুতরাং বাকি যেটুকু আছে কমিটির হাতে আপনারা পুরোটা নিয়ে নিন। আপনারা গভর্নিং বডি তো আপনারা দিচ্ছেন, তারপরে আপনারা শিক্ষকদের বেতন দিচ্ছেন, আপনারা এই যে অবকাঠামো উন্নয়ন আপনারা করছেন, সবকিছু আপনারা দিচ্ছেন, আইন কানুন নিয়ম সব আপনারা দিচ্ছেন, তাহলে নিয়োগটা কেন আপনাদের সুপারভিশনে যাবে না? উনি আমাদেরকে বলছিলেন যে এটা তো আসলে দিলে ওইটা ধরে রাখা যাবে না। আমরা ওনাকে বলছিলাম যে আপনি এটা করে যান, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করার জন্য। আপনি জানেন ওই সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় আপনার একটা ওনার একটা সার্কুলারও আপনার দিয়েছিল ওই ইয়ের আলোকে, আপনার এই প্রজ্ঞাপনের আলোকে, যে প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান ওনারা নিয়োগ দেবেন এনটিআরসি এর মাধ্যমে। পরবর্তীতে সময় স্বল্পতার কারণে ওনারা কিন্তু পরীক্ষাটা নিতে পারেননি। এই গভর্নমেন্ট আসার পরে অনেক ষড়যন্ত্র হয়েছে এটা নেওয়ার জন্য, আমরা শুনেছি। পরবর্তীতে আমরাও হুমকি দিয়ে রেখেছি যে যদি প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান এটা যদি কমিটির হাতে নেওয়া হয়, যেদিন থেকে নেওয়া হবে এরপরের দিক থেকে আমরা আন্দোলনে যাবো, আমরা এই ঘোষণা দিয়েছিলাম। ফলে আমরা দেখেছি মাননীয় মন্ত্রী তিনি কিন্তু পরীক্ষাটার ব্যবস্থা করেছেন এবং প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান পরীক্ষাটা অত্যন্ত স্বচ্ছভাবে হয়েছে। উনি নিজে ব্যক্তিগতভাবে পরীক্ষা কেন্দ্র উনি ভিজিট করেছেন পরীক্ষার দিন, এবং এটা সবার কাছে সমাদৃত হয়েছে, রেজাল্ট হয়েছে। কিন্তু রেজাল্টের পরে দেখা গেল আপনারা এই রেজাল্ট পাবলিশ হওয়ার পর আর ভাইবা পরীক্ষা নিচ্ছেন। আমি একটি অনুষ্ঠানে ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে আমরা 2 সপ্তাহের মধ্যে আমরা ভাইবা নেওয়ার ব্যাপারে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিব, কিন্তু আজকে 2 সপ্তাহ মনে হয় প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি। তো এখান থেকে বোঝা যায় যে ওনার আসলে একটা সদিচ্ছা ছিল। কিন্তু রিসেন্টলি যে ছাত্র আন্দোলন হয়েছে আপনার এই যে কুমিল্লার আপনার পরীক্ষা এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে এবং ওনার যে একটি আপনার একটা অযাচিত মন্তব্যকে কেন্দ্র করে আপনার যে শিক্ষক আপনার যে আন্দোলনটি হয়েছে শিক্ষার্থীদের, এই আন্দোলনের ফলে উনি মনে হয় কিছুটা আপনার বশ্যতা স্বীকার করেছে, কিছুটা চাপ ওনার উপর প্রয়োগ করা হয়েছে, এবং এই চাপের কাছে আমার কাছে মনে হয় কিছুটা তিনি নতি স্বীকার করেছেন। কারণ আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে যে এনটিআরসি আপনারা গঠন করে নন্দিত হয়েছিলেন, সেই এনটিআরসি আজকে এটাকে নখ দন্তহীন ভাগে রূপান্তর করে আপনারা নিন্দিত হবে এবং এর খেসারত আপনাদেরকে দিতে হবে। তো যিনি এটা গঠন করেছেন এবং এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, উনি নিজে এটাকে আপনার এটাকে আপনার এটাকে আপনার এটার আপনার কার্যকারিতা নষ্ট করবেন, এটাকে আপনার আপনার এটা যাতে ফাংশন করতে না পারে উনি এই সিদ্ধান্ত নেবেন, এটা আসলে আমরা বিশ্বাস করি। চমৎকার আলোচনা অধ্যক্ষ আজিজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আমরা এই যে এনটিআরসি এর যে নিয়োগ কার্যক্রম বা নিয়োগ সুপারিশের কার্যক্রম, সেটিকে আমরা তরুণ চাকরি প্রার্থীদেরকে বলতে দেখি যে এটি হচ্ছে গরিবের বিসিএস, অর্থাৎ যাদের বিসিএস হয় না, কিংবা সেই তরুণ যে হচ্ছে তার কোনো কোথাও চাকরি টাকরি হচ্ছে না কিন্তু সে মেধাবী, প্রকৃতপক্ষে তিনি মেধাবী, এবং এনটিআরসি এর সুপারিশের মাধ্যমে তিনি ঢাকা বা হচ্ছে মেধার ভিত্তিতে বিভিন্ন ভালো প্রতিষ্ঠানে সুপারিশ পেয়ে থাকেন। এই যে তরুণ চাকরি প্রার্থীদের রিজিকে, আমি বলবো এটি কি রিজিকে একটা হাত দেওয়ার যে পায়তারা, এর মাধ্যমে আসলে বিএনপি সরকারকে
কোনোভাবে একটি পক্ষ বিতর্কিত করতে চাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয় অধ্যক্ষ আজি? দেখেন আপনার আমি তো বলছি একটু আগে আপনাকে, আমার হাতে প্রায় 13 থেকে 14 জনকে আমি নিয়োগ দিয়েছি এনটিআরসি এর। ওনাদের আমরা তো শুধু নিয়োগ দেই নাই, ওনাদের এমপিও পর্যন্ত করার দায়িত্ব আমি নিজে কাগজ রেডি করে আমার সভাপতির স্বাক্ষর, আমার সভাপতি ডিসি আমি নিজে গিয়ে স্বাক্ষর এনে দিয়েছি এবং এমপিও করার হওয়া পর্যন্ত সব আমি নিজে দায়িত্ব পালন করে দিয়েছি। ওনাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, খোঁজ দিয়ে দেখবেন যে আমাকে 1 টাকা ওনারা দিয়েছে কিনা। 1 টাকা ওনারা দিতে হয় নাই, অর্থাৎ একেবারে বিনা টাকায় এমপিও মুক্ত পর্যন্ত আমরা তাদেরকে করে দিয়েছি। এই জায়গাটা তো বন্ধ হয়ে যাবে এখন। আপনি যারা দেখেন আমরা তো দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করি, আপনারা জানেন, কিন্তু এখানে তো আসলে আমাদের দাবি দেওয়ার কোনো বিষয় না। এনটিআরসি নিয়োগ দিলেও এখানে কিন্তু আমার 5 টাকা মনে করেন আমার লাভ হবে না, আর কমিটি যদি আপনার নিয়োগ দেয় আমার কিন্তু 5 টাকা লস হবে না। কিন্তু আমরা তো শিক্ষক হিসাবে শুধু আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা কাজ করতে চাই না, আমরা দেশের সচেতন নাগরিক হিসাবে শিক্ষার আপনার যে ভালো মন্দ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলোর ব্যাপারে আপনার ভয়েস রেজ করা একজন সচেতন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং আজকের যে সিচুয়েশন তৈরি হয়েছে, যার ফলে আমরা হয়তো আন্দোলনের ঘোষণা আমরা দেব, এই আন্দোলন কিন্তু আমাদের জন্য না, এই আন্দোলন বাংলাদেশের শিক্ষাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষার আন্দোলন। এই আন্দোলন মেধাবীদের শিক্ষকতা পেশায় আসার আন্দোলন। এই আন্দোলন মেধাবীদের বিনা পয়সায় শিক্ষকতা পেশায় আসার আন্দোলন। সুতরাং এটা আমাদের আন্দোলন না, এটা হচ্ছে জাতির বৃহৎ স্বার্থে, জাতির কল্যাণের আন্দোলন। এবং শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী আগামী দিনে যারা শিক্ষকতা পেশায় আসবেন তাদের জন্য সুন্দর একটি পথ সুগম করার আন্দোলন। এটা আমাদের আসলে আন্দোলন না। এখন যারা চক্রান্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে মিসগাইডেড করেছেন তাদের সন্তানরা আসলে বাংলাদেশে পড়াশোনা করে কিনা আমার সন্দেহ আছে। আপনারা জানেন ওনাদের সন্তানরা আসলে বিদেশে পড়াশোনা করে, আর বাংলাদেশে থাকলেও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তারা পড়ায়, ওনারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান না। সুতরাং এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার অযোগ্য অপদার্থ অথর্ব শিক্ষক যদি আসে, শিক্ষার যদি 12টা বাজে, ওনাদের তো কোনো সমস্যা নাই, কারণ ওনাদের সন্তানরা তো এখানে পড়াশোনা করে না। আমাদের সন্তানরা এই প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে, আমরা নিজেরা যেমন চাকরি করে, যেমন আমার 2 মেয়ে আমার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। সুতরাং আমি নিজে এখানে আমার রিজিকের ব্যবস্থা হয়, আমার পরিবারের রিজিকের ব্যবস্থা এই প্রতিষ্ঠান থেকে, আমার সন্তান এখানে পড়াশোনা করে। সুতরাং এই প্রতিষ্ঠানের প্রতি আমাদের দরদ একেবারে হৃদয় থেকে। তো আমাদের যেহেতু আমার সন্তানরা যেহেতু পড়াশোনা করে, আমার সন্তান যাতে ভালো শিক্ষক পায়, ভালো শিক্ষকের কাছ থেকে টিচিং নিতে পারে, এই জন্য এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে গেছে এটার জন্য আমাদের ভয়েস রেজ করা। সেই জায়গা থেকে আমরা আন্দোলন করছি। এখন যারা এই দেশ থেকে বিগত আমরা সময় দেখেছি বিভিন্ন ভাবে মনে করেন টাকা কামিয়ে বিদেশে আপনার কানাডার বেগমপাড়ায় বাড়ি করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় তিনি বলেছেন যে ব্যাংকের 1/3 টাকা দেশ থেকে লুট করা হয়েছে। তা এটা কারা করেছে এটা আপনারা জানেন, আমার বলার কিছু নাই। তো যারা ওই সময় লুট করেছে এখন এমপিভুক্ত শিক্ষাকে জিম্মি করে আবার হাজার হাজার কোটি টাকা লুট করার চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত যদি অব্যাহত থাকে আগামী দিনে এর খেসারত বাংলাদেশের শিক্ষাকে দিতে হবে, বাংলাদেশের অভিভাবকদেরকে দিতে হবে, শিক্ষার্থীদেরকে দিতে হবে, শিক্ষকদেরকে দিতে হবে, দেশকে দিতে হবে, সর্বোপরি বর্তমান সরকারকে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আজিজি ভাই। আমি শেষ করতে চাই, তবে আপনি যে আন্দোলনের কথা বলছিলেন সেই আন্দোলনটি আসলে আপনারা কবে থেকে শুরু করবেন, কি ধরনের আন্দোলন হবে সেই সম্পর্কে একটু জানতে চাই অধ্যক্ষ আজিজি। জি ধন্যবাদ। আমরা তো আসলে আগে থেকে বলে রেখেছি বিষয়টা, আজকের বিষয় না এটা, আমরা কিছুদিন আগে জাতীয় প্রেস প্রোগ্রাম করে ওখানে আমরা বলেছি বিষয়টা। তো আমরা আসলে যারা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটে আমরা কাজ করি, আমরা আসলে আমাদের চাকরি নিয়েও আমরা ওইভাবে চিন্তিত না, আমাদের জীবন নিয়েও আমরা চিন্তিত না। আমরা আসলে আমাদের জীবন, আমাদের চাকরিকে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের জন্য এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিমধ্যে আমরা বাজি রেখেছি। আপনারা জানেন যে শহীদ মিনারের যে আন্দোলনের কি সংকটময় সময়ে আমরা জীবনের ঝুঁকি আন্দোলনটি করেছি এবং সকল চাপ, রক্তচক্ষু, ভয় ভীতি উপেক্ষা করে আমরা কিন্তু আন্দোলন সফল করে আমরা গড়ে ফিরেছি। আমরা যেহেতু আমাদের চাকরি জীবনকে বাজি রেখেছি এবং এই আন্দোলনের ফলে আমাকে কত ভাবে যে আপনার হয়রানি করা হচ্ছে এগুলো আসলে আমি এখানে আসলে বলতে পারবো না। জাতীয় পর্যায় থেকে আমাকে হয়রানি করা হচ্ছে, বিভিন্ন ভাবে আমাকে হয়রানি করা হচ্ছে, এগুলো মোকাবেলা করে আমি এখন পর্যন্ত কাজ করছি এবং কাজ করে যাবো ইনশাল্লাহ। কারণ শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করা এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। আমাদেরকে অনেকে পাগল বলে যে এদের কি আর কোনো কাজকর্ম নাই। তো আমরা সুতরাং আমাদেরকে কোনো ভয় ভীতি দেখিয়ে, আমাদেরকে আপনার রক্তচক্ষু দেখিয়ে, আমাদের চাকরির ভয় দেখিয়ে এগুলো আমাদেরকে লাভ নাই। কারণ হচ্ছে কি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমার রিজিকের দায়িত্ব আসলে আমার না। আমাকে কিভাবে খাওয়াবেন, কি খাওয়াবেন, কতদিন চাকরি করাবেন, এগুলো তো আসলে আমার ফয়সালা না, এগুলো উপর থেকে হয় ফয়সালা। আমি একটা হাদিস আপনাকে বলি, হাদিসের মধ্যে আসছে ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। নবীজি বলছেন যে মানুষকে মৃত্যু যেরকম ভাবে খুঁজে
রিজিক তাকে ওইভাবে খুঁজে। তা সুতরাং আমার রিজিক আল্লাহ তাআলা আকাশ থেকে যেভাবে ফয়সালা করে রেখেছেন ওইভাবে হবে। সুতরাং আমার রিজিকের ভয়টা আমার না, এই দায়িত্বটা আমার না। সুতরাং আমাকে আমার যারা সহপাঠী আছেন বা আমার সহকর্মী আছেন, যারা আমার সাথে নিবেদিত প্রাণ হয়ে শিক্ষকদের জন্য জীবন বাজি রেখে, চাকরি বাজি রেখে কাজ করেন, তাদেরকে ভয় দেখায় কোনো লাভ নেই। আমরা ইতিমধ্যে আজকে রাতে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মিটিং ডেকেছি। ওখানকার সদস্য হচ্ছে আমাদের জোটভুক্ত সংগঠনের সভাপতি, সেক্রেটারি। আমরা রাতেই আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব কি ধরনের কর্মসূচি আমরা দেব। এই মুহূর্তে আসলে যেহেতু জোটের সিদ্ধান্তের ব্যাপার, আমি এককভাবে কোনো কর্মসূচির ব্যাপারে আমি কোনো এখন ঘোষণা দিতে চাই না। তবে আমাদের কর্মসূচি আসছে, এটা মোটে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন রাতের মধ্যে আমরা কর্মসূচি ঘোষণা করব। আমরা আমাদের জীবন বাজি রেখে এবং আমাদের চাকরি বাজি রেখে হলেও অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষাকে আমরা রক্ষা করব। আমাদের এমপিওভুক্ত শিক্ষক বন্ধুরা যারা আছেন, আপনাদেরকে আমরা পাশে চাই। অতীতে আপনাদেরকে পাশে পেয়েছি, আগামী দিনেও আমরা আপনাদেরকে পাশে চাই। আমরা যে আন্দোলন করেছি, আন্দোলনের সুফল আপনারা ইতিমধ্যে ভোগ করছেন। আগামীতে যতদিন চাকরি করবেন আপনারা করবেন, এবং আগামীতে এমপিওভুক্ত শিক্ষা যতদিন সাস্টেইন করবে, যত মানুষ চাকরিতে আসবে, আমাদের এই আন্দোলনের আপনাদের যে সুফল এটা আপনারা ভোগ করবেন। তা আমরা শুধু এইটুকু বলতে চাই আজকে লাইভের মাধ্যমে, জাতীয়করণ প্রত্যাশী জোট যেহেতু নন পলিটিক্যাল জায়গা থেকে কাজ করে, কোনো রাজনৈতিক দলে লেজর ভিত্তি করে না, শুধুমাত্র শিক্ষকদের দাবি দেওয়া এবং শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করে। সুতরাং জাতীয়করণ প্রত্যাশী জোট যে কর্মসূচি ঘোষণা করবে, আপনারা সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে দল মত বর্ণ আপনার মত পথ সব নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আপনারা এই কর্মসূচি আপনারা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই আন্দোলন সফল হলে ব্যক্তিগতভাবে জোটের কোনো নেতার এক পয়সা লাভ হবে না। সুতরাং এটা আমাদের শিক্ষাকে রক্ষা করার আন্দোলন অশুভ শক্তির হাত থেকে। এটা আমাদের শিক্ষক হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব, আমরা রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব এটাকে এই অশুভ শক্তির হাত থেকে শিক্ষাকে রক্ষা করা, এবং মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাতে এই মেসেজটা পৌঁছে যায়। আমি এখানে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে, গোয়েন্দা সংস্থার অনেকে হয়তো আমার লাইভ দেখবেন, আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা বিভিন্ন সময় আমাকে ফোনও করেন, বিভিন্ন তথ্য আপনারা আমাদের কাছ থেকে নেন। দেখেন, আমি আপনাদেরকে বলবো এই আন্দোলন আসলে আমাদের দাবি দেওয়ার আন্দোলন না। এই আন্দোলন আপনার সন্তান যাতে মেধাবী শিক্ষার্থীর মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে টিচিং পায়, এই আন্দোলন আগামী প্রজন্ম যাতে, আমাদের সন্তান যাতে মেধাবী হয়ে গড়ে ওঠে, সেই আন্দোলন। কারণ মেধাবী শিক্ষক যদি না আসে, তাহলে আমাদের যে সন্তান তারা কিন্তু মেধাবী হয়ে উঠবে না। আপনারা যারা বিভিন্ন সংস্থায় কাজ করেন, আপনাদের সন্তানও আমাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ম্যাক্সিমাম পড়াশোনা করে। সুতরাং এই শিক্ষাটাকে আপনার অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা আমাদের যেমন নৈতিক দায়িত্ব, দেশের সচেতন নাগরিক হিসাবে আপনার মিডিয়া যারা আছেন, মিডিয়ার সংবাদকর্মী যারা আছেন, সুশীল সমাজ, তারপরে আপনার অভিভাবক, শিক্ষার্থী, জনগণ, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, রাজনীতিবিদ, সবার দায়িত্ব কর্তব্য ভয়েস রেজ করে এই অশুভ শক্তির হাত থেকে এই শিক্ষাটাকে রক্ষা করা। আমি এইটুকু মেসেজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা পৌঁছে দিবেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রী মিসগাইডেড না হয়ে বাস্তবতাকে উনি উপলব্ধি করে যাতে উনি সিদ্ধান্ত নেন, এবং যারা এইভাবে ওনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ওনাদের ব্যাপারে যাতে উনি সতর্ক হন, সচেতন হন, এবং দেশের অধিকাংশ মানুষের যে চাওয়া এবং প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা, সেই ভিত্তিতে যাতে উনি সিদ্ধান্ত নেন। এই মেসেজটুকু যদি আপনাদের সুযোগ হয়, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এবং বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, তাদের পক্ষ থেকে এই মেসেজটুকু আপনারা পৌঁছে দিবেন। অধ্যক্ষ আজিজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ আমাদের অসংখ্য অডিয়েন্স যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভটি দেখছেন। আমরাও প্রত্যাশা করবো, সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এই যে 5 আগস্টের জুলাই গণ অভ্যুত্থান যে কারণে হয়েছিল, কোটা না মেধা যে স্লোগান দিয়ে আসলে আন্দোলনটা শুরু হয়েছিল, সেরকম কিছু হোক, বা এই চাপ প্রয়োগ করে হচ্ছে কমিটির মাধ্যমে নিয়োগ হোক, এমনটি কারোই প্রত্যাশা না। আমরা আশা করব সরকার তরুণদের পালস বুঝবে, শিক্ষকদের পালস বুঝবে, এবং মেধাবী তরুণদের এই শিক্ষকতা পেশায় আসার জন্য আরো বেশি অনুপ্রাণিত করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের লাইভটি এখানে শেষ করছি। দর্শক, শিক্ষা সহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।